ম্যাম, আই লাভ ইউ। ছাত্রের মুখে এমন কথা শুনে একটুও চমকে ওঠে না মধুমিতা। রোজই এই কথাটা ও শোনে। মুচকি হেসে ছাত্রের মাথার চুলগুলো টেনে দিল সে। চুপ পিচ্ছি, নোটটা লিখে দেখা তাড়াতাড়ি। ম্যাম, আই অ্যাম সিরিয়াস। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি জয়, তাড়াতাড়ি লেখাটা শেষ কর, নাহলে আঙ্কেলকে বলে তোকে পিটুনি খাওয়াবো। জয় মুখ গোমরা করে পেনটা নিয়ে খাতায় লেখা শুরু করলো পুনরায়। হঠাৎ কি মনে হতে রূপসী তাকায় মধুমিতার দিকে। ম্যাম, আপনি আমায় পিচ্চি বললেন? আমি তো পিচ্চি নই। এবার উচ্চ মাধ্যমিক দেব আমি। আবার কথা? লিখছি। মধুমিতার চোখ রাঙানিতে আবারও লেখায় মনোযোগ দেয় জয়। এবার আসি পরিচয় পর্বে। ছেলেটার নাম জয়, জয়রাজ গাঙ্গুলি। বড়লোক বাবা সঞ্জিত গাঙ্গুলির ছোট ছেলে। এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। মা জয়িতা গাঙ্গুলি আর বড় দাদা অভিরাজ গাঙ্গুলি। সে এখন গ্র্যাজুয়েশন মাস্টার শেষ করে বিএড করছে। আর মেয়েটা হলো মধুমিতা চক্রবর্তী, বয়স 25 বছর 7 মাস। তার বাবা মনোহর চক্রবর্তী ও মা সাথীলেখা চক্রবর্তী থাকেন গ্রামে। সেও গ্র্যাজুয়েশন মাস্টার শেষ করে বিএড করছে। সে পড়ালেখার জন্য কলকাতায় একটা ফ্ল্যাটে থাকে। মধুমিতা আর অভিরাজ দুই বন্ধু। মধুমিতা যখন টিউশন খুঁজছিল তখন অভি ওকে ওর ভাইকে পড়ার অফারটা দেয়। এবার গল্পে ফেরা যাক। জয় কিছু একটা লিখে খাতাটা এগিয়ে দেয় মধুমিতার দিকে। মধুমিতা চশমাটা ঠিক করে খাতায় চোখ বোলায়। এই কি সব লিখেছিস? সিরাজ লুৎফুন্নেসার প্রেমে পড়েছিল আর কেউ মেনে নেয়নি বলে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। এটা কোন বইয়ে লেখা আছে? জয়রাজের বইয়ে। কি? ম্যাম, আমি প্রেমে পড়েছি। চশমার ওপর দিয়ে সরু চোখে তাকায় মধুমিতা। মেয়েটা কে? আপনি? ফাজিল ছেলে, দাঁড়া আমি আঙ্কেলকে এখনই বলবো সব। সত্যি বলবেন? প্লিজ তাড়াতাড়ি বলুন, যেন তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দেয়। আমি আপনাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারছি না। এবার সত্যি সত্যি আমার হাতে মার খাবি জয়। আই লাভ ইউ ম্যাম। মধুমিতা এবার খুব বিরক্ত হয়। একই কথা জয় রোজ বললেও আজ ওর মনে হচ্ছে যেন একটু বেশি বলছে জয়। তাই বেশিক্ষণ এখানে থাকা ওর জন্য ভালো হবে না ভেবে উঠে দাঁড়ায় মধুমিতা। ঠিক আছে, আজ আমি উঠলাম, রাত হয়ে আসছে। পৌঁছে দিয়ে আসি। কালকে পরীক্ষা নেব, যদি কম পাস তাহলে বিশ্বাস কর একটা মারও মাটিতে পড়বে না, সারা বাড়ি কান ধরে ঘুরাবো। দমে গেল জয়। মধুমিতা জয়ের ঘর থেকে বেরোতেই অভির সাথে দেখা। হয়ে গেল পড়ানো? বাদরটাকে সামলাও, অনেক বড় বড় কথা বলছে। কি বলেছে তোমাকে? পরে বলবো, রাত হয়ে যাচ্ছে। 9টার বেশি হয়ে গেলে মালিক কাকিমা হাজারো প্রশ্ন করবে। চলো আমি তোমায় ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসছি। না না, তার প্রয়োজন নেই, আমি যেতে পারবো। শিওর? 8:30 নাগাদ ফ্ল্যাটে ঢোকে মধুমিতা। অভিদের বাড়ি থেকে ফ্ল্যাটটা 15 মিনিটের রাস্তা, তাই একটা অটো ধরে আসতে বেশি সময় লাগেনি মধুমিতার। এসেই ফ্রেশ হয়ে রান্না বসার মধুমিতা। প্রথমেই কয়েকটা রুটি বানিয়ে নেন, তারপর আলু কেটে আলুর তরকারি বসিয়ে দেয়। তখনই ফোনটা বেজে ওঠে ওর। রান্নাঘর থেকে বেডরুমে গিয়ে দেখে অভি ফোন দিচ্ছে। অভি বলো। ঠিকমতো পৌঁছেছো? আমি ঠিকমতোই পৌঁছেছি, তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না। আমি চিন্তা করছি না, আমাদের বাড়ির এই বাদরটার নাকি তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। উফ, একে সামলানো আমার দ্বারা হবে না, পুরোই বাদর। বলেই মধুমিতা ফোনটা রেখে দেয়। অভি যখন কথা বলছিল তখন জয় পাশ থেকে ফোনের কাছে কান পেতে শোনার চেষ্টা করছিল, কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। বারবার অভিকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছে কি বলছে। অভিও বিরক্ত হয়। উফ জয়, নে তোকে নাম্বারটা সেন্ড করছি, তুই তোর ফোন থেকে কল কর। তুই খুব ভালো দাদা ভাই। এবার নম্বরটা তাড়াতাড়ি সেন্ড করতো। রাত 11টা বাজে। মধুমিতা এইমাত্র নিজের পড়াশোনা শেষ করে ঘরের লাগোয়া জানালাটা বন্ধ করে এসে বিছানায় বসে। চশমাটা চোখ থেকে খুলে টেবিলে রাখি, ফোনটা হাতে নেয়। সকালে কলেজ, তারপর এসে জয়কে পড়াতে যাওয়া, এসব কারণে ফোন দেখার সময়ই পায় না ও। তবে ওর একটা রোজকার রুটিন, ও 11টার পর ফেসবুকে গল্প পড়ে। আজও তার অন্যথা হয়নি। ফেসবুক ওপেন করে দেখতে পেল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। চেক করে দেখলো রিকোয়েস্টটা জয়রাজ গাঙ্গুলি নামক অ্যাকাউন্ট থেকে এসেছে সবে মাত্রই। ও
ও অ্যাকসেপ্ট না করে ফেসবুক স্ক্রল করতে শুরু করলো। মিনিট 5 পর নোটিফিকেশন বারে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ ভেসে উঠলো। এই যে রাত পরে কি করছেন? মধুমিতা অবাক হয় খুব। এত রাতে অচেনা নাম্বার থেকে মেসেজ, তাও আবার এরকম ধরনের কথা। পাত্তা দেয় না মধুমিতা। আবারও গল্প পড়া মনোযোগ দেয় সে, কিন্তু আবারও নোটিফিকেশন বারে একটা মেসেজ ভেসে ওঠে সেই নম্বর থেকে। আপনি আমাকে ইগনোর কেন করছেন ম্যাম? ব্যাস, মধুমিতার আর বুঝতে বাকি রইল না এটা কে। অটোমেটিক মাথায় হাত দিয়ে একটা বিরক্ত প্রকাশ করলো মধুমিতা। এবার রিপ্লাই করলো ও। এই লেচকাটা বাদর, এত রাতে অনলাইনে তুই কি করিস? আর তুই আমার নাম্বার পেলি কোথা থেকে? লেখাটা সেন্ড করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে টাইপিং শুরু হয়, যেন মধুমিতার মেসেজের অপেক্ষা করছিল জয়। দাদা ভাই দিয়েছে। বাই দ্য ওয়ে ম্যাম, আপনি এত রাতে জেগে জেগে কি কারোর সাথে ফোনে কথা বলছেন? মধুমিতা মেসেজটা পড়ে আবার লিখতে শুরু করে। বেশি পাকনামি করিস না, আমি তোর ম্যাম। আমাকে এমন প্রশ্ন করার সাহস পেলি কোথা থেকে? খুব তাড়াতাড়ি রিপ্লাই আসে অপর প্রান্ত থেকে। তার মানে আপনার বিএফ আছে? মধুমিতা আর রিপ্লাই করে না, গল্প পড়াতে মনোযোগ দেয়। এরপরেও জয়ের নাম্বার থেকে অনেক মেসেজ এসেছে, কিন্তু ও ওইগুলো পাত্তা না দিয়ে গল্প পড়তে থাকে। রাত 12টা নাগাদ গল্প পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই মধুমিতার। সকাল 7টায় ঘুম ভাঙে মধুমিতার। এটাই তার প্রতিদিনের রুটিন। এবার ও রান্না বসাবে, তারপর স্নান করে খেয়ে দিয়ে কলেজে যাবে। রোজ পায়ে হেঁটেই কলেজে যায় মধুমিতা। ওর বাড়ি থেকে কলেজ 20 মিনিট হাঁটা পথ। তবুও কোনো গাড়ি নেয় না সে, কারণ সে বোঝে টাকার মূল্য। গরিব বাবার মেয়ে, গ্রামে মানুষ হওয়ার খাতিরে অভাব অনটনের সাথে ভালোভাবে পরিচিত মধুমিতা। ও হাঁটতে হাঁটতে দেখলো একটা কালো রঙের বাইক এসে দাঁড়ালো ওর পাশে। ও ভালো করেই জানে এটা কার বাইক, তাই সেও দাঁড়িয়ে গেল। অভি, তোমাকে কতবার না বলেছি এভাবে হঠাৎ আসবে না, ভয় পেয়ে যাই আমি। আচ্ছা বাবা, সরি, এটাই লাস্ট, আর হবে না। এবার বসে তো দেখি। আমি হেঁটেই যাব। রোজ তো হেঁটেই যাও, সপ্তাহে একদিন না হয় এই বন্ধুটার সাথে গেলে। কথার মার প্যাচে ভালোই ফেলতে পারো দেখছি। সবই আমার বাড়ির ওই বাদরটার থেকে শেখা। মধুমিতা উঠে পড়ে অভির বাইকে, হেলমেটটা পড়তে পড়তে বলে, আজ চাপলাম বলে, কিন্তু রোজ রোজ নয়। তাই সই। মধুমিতা আর ওর বান্ধবী সিমরান দুজনে রাস্তা দিয়ে গল্প করতে করতে আসছিল। তখনই ওদের সামনে একটা লাল বাইক এসে থামে। এই বাইকটা মধুমিতা চেনে না। বাইক চালক হেলমেট পরে থাকায় প্রথমে চিনতে পারে না। তারপর সে তার হেলমেটটা খোলে। তুই? জয় বাইক থেকে নামে না, আবার বাইকটা ঘুরিয়ে মধুমিতার সামনে এসে দাঁড়ায়। বেশি সময় নেই, তাড়াতাড়ি বাইকে উঠুন। নাক মুখ কুচকে জয়ের দিকে তাকায় মধুমিতা। তোর বাইকে কেন উঠতে যাব আমি? যা ভাগ এখান থেকে, পুচকে ছোড়া। ম্যাম, আপনি আমায় যা ইচ্ছে বলুন, কিন্তু প্লিজ চলুন আমার সাথে। দাদা ভাই কেমন যেন করছে। কি হয়েছে অভির? ও তো এই কলেজ থেকে বাড়ি গেল। রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। বাড়িতে মম ড্যাড কেউ নেই। আপনি প্লিজ চলুন। কোন হসপিটালে আছে? বাড়িতেই আছে। কি বলছিস? বাড়িতে কেন ফেলে রেখেছিস? হসপিটালে নিয়ে যাসনি? তুই যা, আমি অটো নিয়ে আসছি। ম্যাম, একটু সময় নেই, আপনি আমার বাইকে আসুন। অটোর জন্য ওয়েট করতে গেলে দেরি হয়ে যাবে। মধুমিতা এদিক ওদিক তাকিয়ে সিমরানকে বিদায় দিয়ে জয়ের বাইকে উঠে বসে। জয়ের মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। মধুমিতা টেনশনে খেয়ালই করেনি এতক্ষণ যে গাড়িটা জয়ের বাড়ি ফেলে রেখে অনেকটা দূরে চলে এসেছ। খেয়াল হলেই ও অবাক হয়। এই জয়, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর দাদা তো বাড়িতে আছে, আর তুই এত দূর কেন এলি? দাদাকে বাড়িতে কোথায় পাবেন আপনি? সে তো এখন গেছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। জয়, বাইক থামা। আর 5 মিনিট লাগবে। জয়, বাইক থামা। তুই আমাকে মিথ্যে বলে এখানে এনেছিস কেন? সময় হলেই জানতে পারবেন। এখন চুপচাপ বসে থাকুন, না হলে অ্যাক্সিডেন্ট করে দুজনেই পটল তুলব। তোর অনেক সাহস বেড়ে গেছে জয়। জয়ের গাড়িতে ব্রেক মারে, গাড়িটা থেমে যান। মধুমিতা দেখে ওরা একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে। নামুন। মধুমিতা বাইক থেকে নামলে জয়ও বাইক থেকে নেমে হেলমেটটা খুলে আয়নায় নিজের চুল ঠিক করে নেয়। চলুন। আমি কোথাও যাব না।
না যেতে চাইলে কিন্তু কোলে তুলে নিয়ে যাব। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস জয়। যা ভাববেন চলুন। জয়ের কারণে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে বাধ্য হয় মধুমিতা। জয় আর মধুমিতা সোজা গিয়ে একটা টেবিলের কাছে যায়, যেখানে ওই একটা টেবিলই আছে আর 4-5টা পর্দা দিয়ে ঘেরা। কেউ দেখতে পাবে না ওদের। বসুন। কেন এনেছিস এখানে? আগে তো বসুন। সেই সকালে খেয়ে বেরিয়েছেন, আগে খেয়ে নিন। তুই কি করে জানলি আমি সকালে খেয়ে বেরিয়েছি? আমি আপনাকে যতদূর চিনি আপনি ক্যান্টিন থেকে কিছু কিনে খাবেন না, কারণ আপনি অযথা পয়সা খরচ করেন না। সত্যিই তো মধুমিতার খুব খিদে পেয়েছে। ও চুপচাপ চেয়ার টেনে বসে পড়ে। জয়ও বসে পড়ে উল্টো দিকে চেয়ার টেনে। কি খাবেন বলুন? পুচকে বাচ্চা, চুপ করে বসে থাক আর ওয়েটারকে ডাক, আমি অর্ডার দিচ্ছি। আপনি আমায় পুচকে বাচ্চা বলবেন না তো। আমাকে দেখে কি আপনার বাচ্চা মনে হয়? তবে নয়তো কি, এখনো নাক টিপলে দুধ বেরোয়। জয় আর কোনো উত্তর দেয় না। মধুমিতা নিজের জন্য নুডলস আর জয়ের জন্য কোল্ড কফি অর্ডার করে। দিয়েও যায় খাবারগুলো। ওরা যে যাওয়াটা শেষ করে। তারপর হঠাৎই জয় মধুমিতার হাত দুটো মুঠো করে ধরে ফেলে। মধুমিতা ছাড়াতে চেয়েও জয়ের শক্তির কাছে পরাজিত হয়। কি হচ্ছে কি জয়? তুই ভুলে যাচ্ছিস আমি তোর টিচার। আমি ভুলিনি ম্যাম, কিন্তু আমিও আমার মনের বিরুদ্ধে যেতে পারবো না। কি বলতে চাচ্ছিস তুই? আপনি যেদিন আমাকে প্রথম পড়াতে এলেন সেটা ছিল একটা বৃষ্টি মুখর বিকাল। বিকাল বললেও ভুল হবে, সেটা ছিল গোধূলি বেলা। বৃষ্টির শেষে সেদিন আকাশে যেমন রামধনু বেরিয়েছিল, ঠিক তেমনই এই জয়ের কাছে আপনি রামধনু হয়ে ধরা দিয়েছিলেন। লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা এতদিন শুনে আসলেও সেটা যে আমার সাথেই ঘটবে সেটা বুঝিনি। প্রথম দেখাতেই আপনার চশমার নিচের ওই মায়াবী চোখ দুটো আমাকে আকৃষ্ট করেছিল। মনে হয়েছিল এই মানুষটার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। আপনাকে প্রতিদিন ভালোবাসার কথা বলতাম, কিন্তু আপনি ছেলে মানুষই ভেবে গুরুত্ব দিতেন না। কিন্তু এটা আমার ছেলে মানুষই নয় ম্যাম। আমি আপনাকে চাই, আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমি ভালোবাসি আপনাকে। কথাটা শেষ হওয়ার আগেই খুব জোরে একটা চর এসে পড়ে জয়ের গালে। জয় গালে হাত দিয়ে পিটপিট করে তাকায় মধুমিতার দিকে। মধুমিতার চোখে সে এই মুহূর্তে আগুন দেখতে পাচ্ছি। মধুমিতা নিজের ব্যাগটা নিয়ে উঠে যেতে চাইলে জয় ওর হাতটা ধরে ফেলে। যেও না। হাতটা ছাড়। আমার একটা কথা শোনো তুমি। তোর থেকে 7 বছরের বেশি বয়সী মেয়ের জন্য কিভাবে ভালোবাসা জাগে বলতে পারিস? এতদিন সত্যি ছেলে মানুষই ভেবে কিছু বলতাম না। যদি বুঝতে পারতাম তাহলে প্রথম দিনেই তোকে আটকে দিতাম, এত তোর আসতেই দিতাম না। একটা কথা বলে দিচ্ছি, আমি তোর টিচার। আমিও আশা করব তুই সেই চোখেই দেখবি আমাকে। আমার সঙ্গে আর কোনো যোগাযোগ তুই রাখার চেষ্টা করবি না। জয়ের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাদা ফর্সা গালটা মধুমিতার আঙ্গুলের ছাপে লাল হয়ে গেছে। মধুমিতার হাতটা ধরেই ও ধপ করে বসে পড়ে মধুমিতার সামনে। ভালোবাসি আপনাকে, যাবেন না আমাকে ছেড়ে। ভালোবাসা মানেটা তুই এখনো বুঝিস না জয়। তাই বলে আমার সাথে নিজের জীবন জড়িয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না। সামনে পরীক্ষা, ভালো করে পড়। আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি মধুমিতা। আই এম ইউর টিচার, ডোন্ট কল মি মধুমিতা। জয় মধুমিতার হাত ধরে কাঁদতে থাকে। ছেলে মানুষই করিস না জয়, বাড়ি যা আর আমাকেও যেতে দে। মধুমিতা জোর করে জয়ের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। জয় ওখানেই মাথা নিচু করে বসে কাঁদতে থাকে। অভিভাই কোথায় গেছে এই সময়? এই সময় তো ওর বেরোনোর কথা নয়, এখন তো মধু ওকে পড়াতে আসার কথা। মানে তুই জানিস না জয় কোথায়? আসলে মা, আমি বাড়িতে ছিলাম না। এক বেলার জন্য তোর মামা বাড়ি গিয়েছি আর তোদের দুজনের পাকনা গজিয়ে গেছে। জয়িতা খুব রেগে যায়। পাশেই বসে জয়ের বাবা সঞ্জিত গাঙ্গুলি চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন। জয়িতা, তুমি এবার একটু বেশি চিন্তা করছো। হ্যাঁ, আরও তাও আশকারা বলেছিলাম বাইকটা না কিনে দিতে, কিন্তু তুমি ছেলের সব আবদার মেনে নিলে। এই 18 বছরের একটা ছেলে, কি দরকার ছিল বাইকটা কিনে দেওয়ার? জয়িতা, তুমি এবার একটু বেশি চিন্তা করছো। হ্যাঁ,
আমি ছাড়া আর কে চিন্তা করবে? আমি তো মা, চিন্তাটা বেশি তাই আমারই হয়। এই তো তোদের দুই ভাইয়ের বাইকের চাবি, আমাকে দিবি, আমার কাছেই থাকবে। আরে মা, আমি কি করলাম? আরে ওই তো জয় এসে গেছে। জয় নিজেকে অনেকটা স্বাভাবিক করে ঘরে ঢোকে, কিন্তু কারোর সাথেই কোনো কথা বলে না। সোজা সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। জয়িতা, তোমার ছেলে মনে হয় প্রেমে পড়েছে। জয় সমানে ফোন দিয়ে যাচ্ছে মধুমিতার নাম্বারে, কিন্তু অপর প্রান্ত থেকে ফোন রিসিভই হয় না। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বারান্দায় গিয়ে সিগারেট ধরায় জয়। জয় যে সিগারেট খায় এমন নয়, অনেক কষ্ট হলে ও একটু কষ্ট কমাতে সিগারেটটা ধরিয়ে ফেলে। এখন বাজে রাত 8টা। জয় নিজের রুম থেকে বাইকের চাবিটা নিয়ে নিচে নামে। কোথায় যাচ্ছিস এত রাতে? মায়ের কথা শুনে দাঁড়িয়ে যায় জয়। কাজ আছে। জয়ের বাবা সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। একবার আর চোখে জয়ের দিকে তাকায়। এদিকে আয়। জয় গুটি গুটি পায়ে বাবার পাশে এসে বসে। সঞ্জিত ইশারায় জয়িতাকে চলে যেতে বলে। জয়িতা চলে যায়। প্লিজ ড্যাড, আমাকে যেতে দাও। সঞ্জিত ল্যাপটপ বন্ধ করে জয়ের দিকে ঘুরে বসে। প্রেম করছিস? সঞ্জিতের কথা শুনে জয় শুকনো ঢোক দিলে সঞ্জিত মুচকি হাসে। যা, আর 10টার আগে যেন বাড়ি চলে আসিস। জয় অবাক নয়নে তাকিয়ে থাকে সঞ্জিতের দিকে। সঞ্জিতের কথাটা ঠিক হজম হলো না জয়ের। তবুও জয় এসব গুরুত্ব না দিয়ে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায়, কারণ ওর কাছে এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মধুমিতার সাথে কথা বলা। জয় চলে যেতেই অভি এসে বসে বাবার পাশে। ড্যাড, তুমি ওকে যেতে দিলে? প্রেম করছে জেনেও? এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি অপি। এখন আবেগের বয়স, এটা ভালোবাসা না। এই প্রেম বেশি দিন টেকবে না, দেখে নিস। তুমি জানো ও কার সাথে প্রেম করছে? না, জানি না, আর জানতেও চাই না। এইসব অল্প দিনের প্রেম নিয়ে আমি ইন্টারেস্টেড নই। তাহলে ওকে যেতে দিলে কেন? বললাম না, আবেগের বয়স। যেতে না দিলে ওই সিন ক্রিয়েট করতো। ওকে এখন বাধা দিলে হিতের বিপরীত হয়ে যাবে। তুই প্রেম টেম করছিস নাকি? করলে বল, মেয়ের বাড়িতে সম্বন্ধ পাঠাবো। না বাবা, এখনই বিয়ে করব না আমি। আগে একটা ভালো জব পাই। অভি কথাটা বলেই সোজা নিজের রুমে চলে যায়। কার সাথে প্রেম করছো জয়? জানতেই হবে আমাকে। মধুমিতা এইমাত্র রান্না শেষ করে বিছানায় এসে বসলো। বিকেলের কথাগুলো ও ভুলে যাওয়ার চেষ্টা করলেও কিছুতেই ভুলতে পারছে না। হঠাৎ বারান্দার দরজায় ধাক্কা দেওয়ার শব্দে ফুস ফিরে মধুমিতা। ভয় আটকে ওঠে ও। এত রাতে বারান্দা দিয়ে যদি কোনো চোর ডাকাত আসে, কিন্তু প্রচুর জোরে জোরে ধাক্কা দেওয়ায় ও গুটি গুটি পায়ে দরজা খুলে মুখ বাড়িয়ে আগে দেখে নিল। তখনই জয় দরজা ঠেলে হুমড়ি করে ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। তুই এখানে কিভাবে এলি? পাইপ বে, একটু জল খাওয়ান তো, হাঁপিয়ে গেছি। জয়, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস। এত রাতে একটা একা মেয়ের বাড়িতে ঢুকেছিস। তোর বাবা মা জানতে পারলে কি হবে জানিস? আর এই ফ্ল্যাটের কেউ যদি দেখতে পায় কি হবে বুঝতে পারছিস? আমার কাছে পরিষ্কার, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমি ঢুকিনি। তোকে আবারও বলছি জয়, এরকম ছেলে মানুষই করিস না। অনেক তেষ্টা পেয়েছে, একটু জল দিন না। মধুমিতা বিরক্তি নিয়ে রান্নাঘরে চলে গেল। একটা গ্লাসে করে জল এনে জয়ের হাতে দিল। জয় জলটা খেয়ে তৃপ্তি পেল। এইবার যেভাবে এসেছিস সেভাবেই চলে যা। জয় বিছানায় নিজের শরীরটা এড়িয়ে দেয়। মধুমিতার কথায় যেন কোনো হেলদোল নেই ওর। আমি তো আজ রাতে এখানেই থাকবো। মানেটা কি জয়? তুই যাবি নাকি আমি চেঁচিয়ে ফ্ল্যাটের সবাইকে ডেকে আনবো? আপনি ওটা পারবেন না ম্যাডাম। দেখ জয়। দেখান। মধুমিতা চোখ বড় বড় করে তাকায়। জয়কে বিছানা থেকে জোর করে তুলে বারান্দার দিকে ঠেলে পাঠালে জয় আবার এসে বিছানায় বসে পড়ে। আমি আমার কথাগুলো বলেই এখান থেকে যাব। আর কি বলার বাকি আছে তোর জয়? হ্যাঁ রে, তোর একটুও লজ্জা করছে না? আমার ফোন রিসিভ করেননি কেন? আমার ইচ্ছে করেনি তাই। জানেন আমি কত চিন্তা করেছি এই 2 ঘন্টা ধরে? আমার জানারও ইচ্ছে নেই। আপনি কেন আমার অনুভূতি বুঝতে চাইছেন না ম্যাম? আমি আপনাকে ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। তোর মুখ থেকে যদি আমি আর একবার ভালোবাসার কথা শুনি তাহলে আমি চলে যাব কলকাতা থেকে। আপনি নিজের কোর্স না শেষ করে যেতে পারবেন না ম্যাম? কোর্স শেষ হতে আর 2 মাস বাকি জয়। হাসে জয়, কারণ ওর বিশ্বাস মধুমিতা কিছুতেই কলকাতা থেকে এখন যাবে না। আপনি দাদাভাইকে বলেছেন আমাকে পড়াতে যাবেন না আর? হ্যাঁ বলেছি।
ঠিক আছে, আমিও দাদাভাইকে ফোন করে বলে দিচ্ছি আমি এখন থেকে এখানেই থাকবো, মধুমিতা ম্যামের বাড়িতে। জয় পকেট থেকে ফোন বের করে অভিকে ফোন করতে গেলেই মধুমিতা ফোনটা কেড়ে নেয়। কেন এরকম পাগলামি করছিস জয়? এক কথা শুনতে ভালো লাগে বুঝি? দেখ জয়, দেখান। আবার আমার কথাটা শোন। শোনান। তুই যে ভালোবাসার কথা বলছিস, আমাদের মধ্যে বয়সের পার্থক্য জানিস? তোর থেকে 7 বছরের বড় আমি। তুই আমাকে ভালোবাসতে পারিস না, এটা আবেগ, মোহ, 2 দিন পরেই কেটে যাবে। আর আমি চাই না এই 2 দিনের মোহে পড়ে তুই তোর কেরিয়ারটা শেষ করিস। প্রথম কথা, এটা আমার মোহনা, ভালোবাসি আপনাকে। ভালোবাসায় বয়স ম্যাটার করে না ম্যাম, আমার জীবনে প্রথম নারী আপনি। আমি চাই আপনাকে পাশে নিয়ে নিজের ক্যারিয়ারটা গড়তে। আপনি আমার পাশে থাকলে আমি উঁচু পাহাড়ও এক লাফে পেরিয়ে যাব আমি। আমাকে ভালোবাসিস তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাহলে আমি যেটা বলবো সেটা শুনবি? আপনি আমায় এমন কোনো কথা বলবেন না যেটা আমি শুনতে পারবো না। তোর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না। এটা আমি পারবো না। তোকে তোর ভালোবাসার দিব্যি। আমি দিব্যি মানি না। তাহলে ফার্স্ট অপশনটাই পড়ে রইলো, চলে যাব আমি, সত্যিই চলে যাব। চমকে ওঠে জয়। এবার ও মধুমিতাকে বিশ্বাস করতে পারছে না। সত্যি সত্যি যদি চলে যায়, একটা ভয় চেপে ধরে জয়কে। ঠিক আছে, আপনি যখন চাইছেন আমি এই 3 মাস কোনো যোগাযোগ রাখবো না আপনার সাথে, তবে আপনাকেও একটা কথা দিতে হবে। বল। আপনার কোর্স শেষ হয়ে গেলেও আপনি কোথাও যেতে পারবেন না। ঠিক আছে। জয় চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বারান্দার দরজার দিকে এগিয়ে যায় বাড়ি যাবে বলে। জয়, জয় ঘুরে তাকায় মধুমিতার দিকে। খেয়েছিস? জয় অবাক হয় মধুমিতার কথায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিকমতো হজম করতে পারে না মধুমিতার কথা। খেয়ে যা। জয় একটা তাচ্ছিলের হাসি হাসে। পেট ভরে গেছে ম্যাম আপনার শর্তে। বেশি পাকনামি না করে চুপচাপ রান্নাঘরে গিয়ে বস। আমি জানি তুই বাড়ি ফিরে কিছুই খাসনি। তাতে কি আপনার মন গলবে ম্যাম? খুব বড় বড় কথা শিখেছিস দেখছি, গিয়ে বস। জয় মধুমিতার কথা ফেলতে পারে না, কেন জানি না। ওর মধুমিতার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে আজ। রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে পেটে রাখা আসনটায় বসে জয়। নিচে খেতে তো সমস্যা হবে জানি, কিন্তু আমার ঘরে তো ডাইনিং টেবিল নেই। আপনি যদি পাশে থাকেন তাহলে আমি কাটার আসনে বসেও তৃপ্তি ভরে খেতে পারি। আমি তোর পাশে বসবো না, তুই একাই খাবি এখন। আর তো 3 মাস দেখাও হবে না, একদিন না হয় বসলেন আমার পাশে খেতে। মধুমিতা জয়কে খেতে দিয়ে নিজেও ওর পাশে একটা আসন বিছিয়ে বসে। ও এখন খাবে না, শুধু জয়ের অনুরোধ ফেলবে না বলে জয়ের পাশে বসে ওকে হাত পাকা হাওয়া করতে থাকে। জয় সেটা দেখে হাসে। মধুমিতার কারোর কাছে গিয়ে বলে, আমি এটাই চাই সারা জীবন, যাতে তুমি আমার পাশে থাকো আমার স্ত্রী হয়ে, এইভাবেই। আই লাভ ইউ মধুমিতা। 2 মাস পর মধুমিতার ফাইনাল এক্সাম। সেই নিয়ে দিনরাত এক করে পড়াশোনা করছে মধুমিতা। কলেজ যাতায়াত ছাড়া অন্য কোথাও যায় না আর মধুমিতা। জয়কেও পড়াতে যায় না আর। তেমনই 3 মাস পর জয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মধুমিতার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ জয়ের। তবুও স্কুল থেকে লুকিয়ে মধুমিতার কলেজে যায় মধুমিতাকে এক নজর দেখার জন্য। মাঝে মধ্যে দেখা পায়, সবসময় পায় না। তখন মন খারাপ করে বাড়ি ফেরে। সারাক্ষণ মন খারাপ করে নিজের রুমের মধ্যেই থাকে সবসময়। খাওয়ার টাইমে বাইরে বের হয়। এভাবেই 2.5 মাস কেটে যায়। মধুমিতার ফাইনাল এক্সাম শেষ। জয়ের পরীক্ষা শেষ হতে এখনও 20-25 দিন বাকি। জয়ের মা বাবা ওকে নিয়ে খুব টেনশন করে। জয়ের হঠাৎ পরিবর্তন ব্যাপারটা ঠিক মেনে নিতে পারেনি ওরা। 1 সপ্তাহ ধরে মধুমিতার দেখা পায়নি জয়। এই নিয়েই জয়ের মন খুব খারাপ। একা একা বারান্দায় সিগারেট ধরে খাচ্ছিল। সেই সময় ওর মা ওকে ডাকে। ও সিগারেট ফেলে নিচে যায়। বলো কেন ডাকছিলে? ওই দেখ, তোর বাবার বন্ধু আর ওনার মেয়ে এসেছে। তো এখানে আমার কাজ কি? আরে জিনিয়া তোর সাথেই পড়ে, ওর সাথে আলাপ করে আয়। আমার সাথে পরে বলেই গিয়ে কথা বলতে হবে? জয়, ওনারা শুনতে পাবেন। দেখো মম, আমি অচেনা কারোর সাথে কথা বলা পছন্দ করি না। অচেনা থেকেই তো মানুষ চেনা হয় জয়। এইসব ফালতু কথা বলার জন্য নিচে ডাকছো, জানলে কখনোই আসতাম না। জয় আর এক পাও দাঁড়ায় না, সোজা সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। জয়িতা দেবী ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ওনার কাঁধে কেউ হাত রাখে। কি হয়েছে মা? তোর ভাইয়াটা এরকম পাল্টে গেল কেন বলতো?
দুটো ভালো করে কথাও বলে না, নিজের রুম থেকে বেরোয় না। কি হয়েছে ওর? মা তুমি চিন্তা করো না, সামনে পরীক্ষা, ওই জন্য হয়তো চিন্তায় আছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি। অভি জয়িতা দেবীকে আশ্বস্ত করে জয়ের রুমের দিকে পা বাড়ায়। রুমের মধ্যে জয়কে দেখতে পায় না। বারান্দায় গিয়ে দেখে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তুই সিগারেটের নেশা কবে থেকে ধরছিস জয়? জয় অভির আওয়াজ পেয়ে সিগারেটটা ফেলে দিয়ে পায়ে করে চেপে ধরে। অভিকে এড়িয়ে রুমের মধ্যে ঢুকতে চাইলে অভির হাত ধরে আটকায়। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? তোর এই ব্যবহার আমাদের সবাইকে কতটা কষ্ট দিচ্ছে তুই বুঝতে পারছিস? আমি আবার কি করলাম? তুই বুঝতে পারছিস না কি করছিস? আগের জয় আর এখনকার জয় সম্পূর্ণ আলাদা দুইটা মানুষ। সে হাসি খুশি জয় আজ হাসে না, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করা জয় আজ নিজেকে ঘরের মধ্যে আটকে রাখে। আমাকে সিগারেট খেতে বারণ করা জয় আজ নিজে সিগারেটের নেশে ডুবে আছে। কি হয়েছে তোর? জয় কোনো উত্তর দেয় না, রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। অভি জয়কে নিজের দিকে ঘোরায়। বল না ভাই আমার, কি হয়েছে তোর? তোকে এরকমভাবে দেখতে আমার ভালো লাগে না রে। মেয়েরা কেন এত পাষাণ হয় বলতে পারিস দাদা ভাই? ভালোবাসিস কাউকে? আমি যাকে ভালোবাসি সে যদি আমার থেকে 7 বছরের বড় হয়, সেখানে আমি কি করতে পারি বল? আমি তো ভালোবেসেছি, বয়স দেখে তো ভালোবাসিনি। আমি এটাও দেখিনি যে উনি আমার টিচার হন, শুধু ভালোবেসে ফেলেছি। ভালোবাসা তো কোনো অন্যায় নয় দাদা ভাই। জয় কি করছিস এটা তুই? কাকে ভালোবাসিস তুই? তুই আমাকে ভুল বুঝবি না তো দাদা ভাই? না বাবু, বল তুই। মধুমিতা ম্যাম। মধুমিতা? আমার বন্ধু মধুমিতা? হুম। ও গড, তুই মধুকে? আই ক্যান বিলিভ দিস। মধু জানে? হুম। ওর কি মত? যতদিন না আমার পরীক্ষা শেষ হচ্ছে ততদিন যোগাযোগ রাখতে বারণ করেছেন। আর এই জন্যই তুই দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছিস? দেখ ভাই, আর 10 দিন পর তোর পরীক্ষা, তুই পরীক্ষাটা ভালোভাবে দে, তারপর কথা দিচ্ছি তোকে মধুর সাথে আমি নিজে কথা বলবো এই বিষয়ে। উনি রাজি হবেন না রে, উনি পাষাণ একজন মহিলা। সবারই একটা পার্সোনাল মতামত থাকে, আমি একবার বলবো, যদি রাজি না হয় তখন তুই তোর ভালোবাসার প্রমাণ দিবি। দাদা ভাই, হুম। 1 সপ্তাহ দেখিনি ওনাকে, একবার ফোন করবি, জাস্ট গলাটা শুনবো। ভিডিও কল করি? জয়ের মাথা নিচু করে ফেলে। জয়ের মুখে যেন একটা লজ্জা ফুটে ওঠে। অভি হেসে জয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে মধুর নম্বরে ভিডিও কল লাগায়। প্রথমবার ফোনটা তোলে না মধুমিতা, দ্বিতীয়বারের বেলা 5 বার রিং হওয়ার পর তোলে। মধুকে দেখেই জয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কি ব্যাপার, হঠাৎ ভিডিও কল? না এমনি, বলো কি করছো? এই যে রান্না শেষ করে এবার পড়তে বসবো। তোমরাই দেশের মুখ উজ্জ্বল করবে, আমরা সাধারণ মানুষ হয়ে থেকে যাব। গার্লফ্রেন্ডের থেকে কি এই ন্যাকা ন্যাকা কথাগুলো শিখছো? আর গার্লফ্রেন্ড, বাচ্চা মেয়ে একটা, সবসময় আমাকে ব্লক করে দেয়। মধুমিতা জোরে হেসে ওঠে। মধুমিতার হাসি দেখে জয়ের মুখে হাসি ফুটে ওঠে। কতদিন পর মেয়েটাকে হাসতে দেখলো ও। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। আমার আবার কি, এই পড়াশোনা, চাকরির পরীক্ষা, এইসব করেই দিন কেটে যাচ্ছে। তুমি ফার্স্ট ইয়ার থেকে জয়কে আবার পড়াতে আসবে তো? অভি চট করে জয়ের দিকে তাকায়, দেখে জয় ভ্রুকুচকে তাকিয়ে আছে। পাগল নাকি? ওই বাদরটাকে আমি আর পড়াতে যাচ্ছি না। বাদরটা পড়াশোনা করছে তো, নাকি সারাদিন গল্প হই হুল্লোর বন্ধু বান্ধব নিয়েই পড়ে আছে? জয় অনেক পাল্টে গেছে মধু। যাই হোক, তাহলে একটু পড়াশোনার প্রতি মনোযোগ ফিরেছে। তুমি দেখে নিও, ও লেটার মার্কস পাবেই। এরকম হলে তো আমি ধন্য হব। আমার শিক্ষকতার সার্থকতা তো এখানেই। না, তবে ছেলেটা একেবারেই গবেট না, পড়াশোনা করে। অভি জয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি। জয় লজ্জায় মাথা নামিয়ে নেয়। তুমি বারবার পাশে তাকাচ্ছ, কেউ কি আছে পাশে? আরে না না, ওই যে আমি একটা বিড়াল পুষছি তো, ওকেই দেখছি বারবার। কই, আমাকে দেখাও। আরে ও একটু আগে বেরিয়ে গেল, জয়ের কাছে গেছে হয়তো। যাবো জয়ের ঘরে? তুমি তো এখন জয়ের ঘরেই আছো অভি। অভি চমকে যায়, জয়ে ধরা পড়ে যাওয়ার ভয় পায়। তুমি কি করে বুঝলে আমি জয়ের ঘরে? এতগুলো মাস ওই ঘরটাতে পড়িয়েছি জয়কে, এইটুকু চিনবো না? বাদরটা নিশ্চয়ই এখন ঘরে নেই। না না, ও নেই, মায়ের ঘরে আছে।
তোমার এই বাদর ভাইটাকে সামলাও অভি, বাদরামিগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। কেন আবার কি করেছে ও? সেটা তুমি তোমার ভাইকেই জিজ্ঞেস করে নিও। জানো, আমার মনে হয় ও কোনো মেয়ের প্রেমে পড়েছে। সারাদিন কেমন যেন চোখ মুখ প্রেম প্রেম ভাব দেখতে পায় ওর। প্রেম না ছাই, সবই মোহ, আবেগ। এই 1 মিনিট, মেয়েটা কি তুমি চেনো? অবশেষে জয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা আজ। সব সাবজেক্টে ভালোই লিখেছে সে। আজ ঠিক করে নিয়েছে পরীক্ষার খাতা জমা দিয়ে আগে যাবে মধুমিতার ফ্ল্যাটে, তারপর বাকি সব। যেমন ভাবা তেমন কাজ। পরীক্ষার খাতা জমা দিয়েই বন্ধুদের তোয়াক্কা না পড়ে ও ছুটেছে মধুমিতার ফ্ল্যাটের উদ্দেশ্যে। আজ বাইক নিয়ে এসেছে ও। বাইকটা প্রথম একটা ফুলের দোকানে স্ট্যান্ড করে। ও জানে মধুমিতার সাদা গোলাপ খুব পছন্দ। একগুচ্ছ সাদা গোলাপের তোড়া কিনে নেয় ও, সঙ্গে করে খোপায় বাঁধার জন্য জুঁই ফুলের মালা। মধুমিতার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে মধুমিতার নাম্বারে ফোন করে ও। আজ পাক্কা 101 দিন পর ও মধুমিতাকে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ হয় না। 3 বার ফোন করে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স পায় না। মধুমিতার ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে দরজা জানালা সব বন্ধ। বাবা, তুমি কি কাউকে খুঁজছো? হোটেলের দারোয়ানের কাছে প্রশ্নটা শুনে তাড়াতাড়ি পা ফেলে দারোয়ানের কাছে যায় ও। কাকা দোতলার দক্ষিণ দিকের ফ্ল্যাটে যিনি থাকতেন ওনাকে একবার ডেকে দেবেন? তুমি মধুমার কথা বলছো? হ্যাঁ কাকা, মধুমিতা চক্রবর্তী। ও তো 2 দিন আগে চলে গেছে বাবা। কথাটা শুনে জয়ের হাতে দেখা সব ফুলগুলো অবহেলার মাটিতে পড়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন জয়। একটু টলে যায় ও। কোথায় গেছেন উনি? তা তো জানি না বাবা। জয় আর ওখানে দাঁড়ায় না, রোবটের মতো বেরিয়ে আসে ওখান থেকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। জয়ের বাড়ি ফেরার নাম নেই। বারে বসে একের পর এক গ্লাস শেষ করছে জয়। জীবনে এই প্রথমবার অ্যালকোহলে হাত দিল জয়। চোখগুলো লাল হয়ে গেছে। আমি তো আপনার কথা মতোই চললাম, তবুও আপনি চলে গেলেন। কথা দিয়েছিলেন তো আমায়, কথা রাখলেন না কেন? আমি তো আমার শর্ত পূরণ করেছি, কেন এরকম করলেন আপনি? ভালোবাসা কি অন্যায়? আমি তো ভালোবেসেছি, শুধু আপনি আমার ইমোশনে একটু দাম দিলেন না। আজকের দিনটার জন্য যে কতদিন কত ব্যথা চেপে রেখে অপেক্ষা করেছি সেটা আপনি বুঝলেন না, চলে গেলেন আমাকে ছেড়ে। স্যার, আপনি অনেক খেয়ে ফেলছেন, এবার বাড়ি যান। আমি যাব না, আমি আজ অনেক অনেক ড্রিঙ্কস করব। তুই আমাকে বাড়ি যেতে বলছিস কেন? তুই চলে যা আমার চোখের সামনে থেকে। গেট লস্ট ফ্রম হিয়ার। ওয়েটারের কথা শুনে জয় উঠে ওয়েটারের কলারটা ধরে। আবার টোলে চেয়ারে বসে পড়ল জয়। সেই ওয়েটারটার আর সাহস দেখায় না ওখানে দাঁড়িয়ে থাকার। তখন জয়ের ফোনে অভির ফোন আসে। কোথায় তুই জয়? পরীক্ষা তো কখন শেষ হয়ে গেছে, তুই বাড়ি আসিসনি কেন? মধুমিতা চলে গেছে দাদা ভাই। মধু চলে গেছে মানে? কোথায় গেছে? জানি না, ওর কথা রাখিনি দাদা ভাই, আমাকে দেওয়া কথা ও রাখিনি। কথাটা বলতে বলতেই ও টেবিলে মাথা রেখে অজ্ঞান হয়ে যায়। হ্যালো জয়, জয় শুনতে পাচ্ছিস তুই? জয়। তখনই পাশ দিয়ে সেই ওয়েটারটা যাচ্ছিল। জয় হাতে দেখা ফোনটা কানে দিয়ে অভির গলা শুনতে পায়। এই জয়, কথা বলছিস না কেন? জয়। উনি কথা বলার অবস্থা নেই, অনেক ড্রিঙ্কস করেছে উনি, নিয়ে যান এখান থেকে। কি? জয় ড্রিঙ্কস করছে? অ্যাড্রেসটা বলুন আপনি। অভি ফোনটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় জয়কে আনার উদ্দেশ্যে। ওয়েটারের বলে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী ও পৌঁছে যায়। গিয়ে দেখে জয় এখনও ড্রিঙ্ক করছে। জয়ের কাছে গিয়ে ওকে একটা জোরে চড় মারে। পাগল হয়ে গেছিস তুই? এইসব কে খাচ্ছিস? মা বাবা জানলে কি হবে জানিস? জয় অভির কোমরটা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। উনি কেন এমন করলেন আমার সাথে দাদা ভাই? উনি কি বোঝেন না কতটা ভালোবাসি আমি ওনাকে? উনি এতটা পাষাণ কেন? বাড়ি চল জয়। আমি যাব না। আর একটা চড় না খেতে চাইলে তাড়াতাড়ি ওঠ। অভি জয়কে জোর করে তুলে কাঁধে ভর দিয়ে ওকে গাড়িতে সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। জয়কে নিয়ে যাওয়ার জন্যই ও আজ বাড়ির গাড়িটা এনেছে। জয়ের বাইকটা ওখানেই রেখে চাবি দিয়ে ওরা গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সকালে পাখির কলতানে ঘুম ভেঙে যায় জয়ের। কালকে কোনো রকমে বাবা মার থেকে লুকিয়ে অভিকে রুমে দিয়ে গিয়েছিল, তবে কালকের কথা কিছুই মনে নেই জয়ের। ঘুম ভেঙে মধুমিতার কথা মনে পড়ে ওর। ফোনটা হাতে নিতেই দেখে মধুমিতার নাম্বার থেকে কাল রাত 10টায় 2টো মিসড কল। ও তৎক্ষণাৎ কল ব্যাক করে, কিন্তু সুইচ অফ পায়। ও শিট, কালকে আমি কেন ঘুমিয়ে পড়লাম? ফোনটা কান থেকে নামিয়েই দেখে ওর মা রুমে ঢুকছে। কালকে পরীক্ষা শেষ হওয়ার পর কোথায় ছিলিস? আমি তো কাল বন্ধুর বাড়ি গিয়েছিল মা।
এক্সাম শেষ, সেই আনন্দে একটু আনন্দ করছিল। সেটা কি একবারও আমাদের জানানো যেত না? ওর ফোনে চার্জ ছিল না। ঠিক আছে, দুজনে খেতে আসো তোমরা। জয়িতা দেবী ঘর থেকে বেরিয়ে গেলে অভি এসে জয়ের পাশে বসে। থ্যাঙ্কস দাদা ভাই। কালকে কেন বাড়ি গিয়েছিলে? মধুমিতা ম্যামের কোনো খবর পেলি? আগে আমার প্রশ্নের উত্তর দে জয়। আমার ভালো লাগছিল না কিছু। আমি মধুমিতা ম্যামের এভাবে না বলে চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছিলাম না। এখন মানতে পেরেছিস? আচ্ছা দাদা ভাই, আমি কি খুব খারাপ? তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস জয়। মধু তোর থেকে 7 বছরের বড়। ও তোকে কেন ভালোবাসতে যাবে বলতো? দাদা ভাই তুইও? মধুকে ভুলে যা জয়, নিজের ক্যারিয়ারে ফোকাস কর। একবার প্রতিষ্ঠিত হতে গেলে এরকম হাজারটা মধুমিতা তোর জীবনে আসবে। দাদা ভাই চলে যা তুই আমার সামনে থেকে। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, মধুমিতা একটাই, আর আমার এই একটা মধুমিতাকেই লাগবে, হাজারটা নয়। কিন্তু ও তো তোকে না বলেই চলে গেল। উনি তোর বন্ধু হতে পারে, কিন্তু ওনাকে আমি বেশি চিনি। ওনার চলে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে সেটা জানতেই হবে। জয়, এতেই তুই বেশি কষ্ট পাচ্ছিস। মধুমিতা ম্যামের বাড়ির অ্যাড্রেসটা দে। জয়, পাগলামি করিস না। অ্যাড্রেসটা দে। একবার আমার কথাটা শোন। অ্যাড্রেসটা দে। তুই ওর বাড়ির অ্যাড্রেস নিয়ে কি করবি? আমি যাব ওনার বাড়ি, উনি নিশ্চয়ই ওখানে আছেন। আমাকে একবার ওনার মুখোমুখি হতেই হবে দাদা ভাই, আমাকে জানতেই হবে কেন করলেন উনি এমন। তুই যাবি মধুর বাড়ি? হ্যাঁ। তুই ভেবে বলছিস তো কথাটা? আমার ভাবা হয়ে গেছে দাদা ভাই। দেখ জয়। অভি একটা দীর্ঘশ্বাস ফেলে। জয়ের ভবিষ্যতের কথা ভেবে ও আটকে উঠছে প্রতিনিয়ত। অভির কথা শেষ হওয়ার আগেই ওর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই ভ্রু কুঁচকে ফেলে অভি। খানিকক্ষণ তাকিয়ে থাকে মোবাইলের দিকে, তারপর জয়ের দিকে তাকিয়ে ওর মুখে হাসি ফুটে ওঠে। জয় অন্যদিকে তাকিয়ে বসে আছে। মধু ফোন করেছে জয়। ম্যাম আপনি কোথায় ম্যাম? আমাকে তো বলেছিলেন আমি যদি আপনার শর্ত পূরণ করি তাহলে আপনি এখান থেকে যাবেন না। তাহলে কেন চলে গেলেন আপনি? কোথায় গেছেন আপনি? এখানে কবে আসবেন? মধুমিতা ফোন করেছে শুনেই জয় অভির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজেই একগাদা কথা বলে দিল। আমি আর কোনো দিন কলকাতা ফিরবো না জয়। মানে আপনি কি বলছেন সেটা আপনি নিজে শুনতে পাচ্ছেন? আমাকে তো কথা দিয়েছিলেন আপনি, তাহলে কেন? 3 দিন আগে আমার বাবা মারা গেছেন জয়। কি আগে বলেননি কেন? আই এম সরি ম্যাম, কি হয়েছিল কাকুর? হার্ট অ্যাটাক। আমি এক্ষুনি আসছি। কোথায়? আপনার বাড়ি। এই তুই আসবি মানেটা কি? বেশি পাকনামি করবি না একদম। আমি জানি আপনার মন ভালো নেই, আমি এই সময়টা আপনার সাথে থাকতে চাই। চুপ পুচকে ছোড়া, এসেছে আমার মন ভালো করতে। তোর কথা শুনে দেখবি এমনিতেই আমার মন আরো খারাপ হয়ে যাবে। তোর পরীক্ষা কেমন হয়েছে বল? ভালো। মন দিয়ে পড়াশোনা কর। আপনি কি সত্যি আর কলকাতায় ফিরবেন না? কলকাতায় একটা পার্ট টাইম জব পেয়েছি, এই জন্য ডেইলি যাতায়াত করতে হবে কলকাতায়। রোজের যাতায়াত করলে তো আপনার কষ্ট হবে। আপনার ফ্ল্যাটটা কেন ছাড়লেন? এখান থেকেই তো সুবিধা হতো। না রে, রেন্টে থাকার মতো আর্থিক অবস্থা এখন আমাদের নেই। বাট তোকে কেন আমি এত কথা বলছি? তোর দাদাকে দে ফোনটা। আপনি আমাদের বাড়িতে থাকবেন? ইয়ার কি মারিস না, তোর দাদাকে ফোনটা দে। দাদা এখানে নেই আর আমি কোনো ইয়ার্কিও মারছি না। আপনি আমাদের এখানে থাকবেন, আমি ড্যাডের সাথে কথা বলছি। জয় তোকে আবারও বলছি, বেশি হিরোগিরি করিস না। এইসব করে তুই কোনো দিনও আমার নাটাকে হ্যাঁ করতে পারবি না। আপনার কি মনে হয় আমি আপনার থেকে ভালোবাসার কথা শোনার জন্য এটা করেছি? আপনি ভুল ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। আপনার অবশ্যই নিজের মতামত থাকতে পারে, এতে আপনাকে আমি কোনোদিনও জোর করব না, বাধ্য করব না। তোদের বাড়িতে আমি থাকতে পারবো না জয়। কারণটা জানতে পারি? এইরকম ভাবে কারোর বাড়িতে থাকা যায় নাকি? কাকু কাকিমা কি ভাববেন? মম ড্যাড আপনাকে কতটা ভালোবাসেন সেটা তো আপনি জানেন। ওনারা কিচ্ছু ভাববেন না, আপনি আমাদের বাড়িতে থাকবেন ব্যাস। দেখ জয়, এখন আর কিচ্ছু দেখব না, যা দেখার পরে দেখব। সেদিনের পর কেটে গেছে আরও 15টা দিন। জয়, অভির বাবা মা মধুমিতাকে অনেক অনুরোধ করার পর মধুমিতা জয়দের বাড়িতে থাকতে রাজি হয়েছে। একটু আগেই
মধুমিতা জয়দের বাড়িতে এসেছে। জয়দের বাড়ি 3 তলা। নিজের তলায় ড্রয়িং রুম, কিচেন, একটা গেস্ট রুম, একটা সার্ভেন্ট রুম আর ঠাকুর ঘর। 2 তলা 4টে রুম, একটা জয়ের বাবা মার, আরেকটা জয়ের ঠাকুমার, যদিও তিনি এখানে থাকেন না, আর 2টো রুম ফাঁকা থাকে। 3 তলা 3টে রুম, একটা জয়ের, একটা অভির আর একটা গেস্ট রুম। মধুমিতার জন্য বরাদ্দ করা হয়েছে 2 তলার রুমটা। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। মধুমিতা রুমে ঢুকে নিজের জামা কাপড়গুলো আলমারিতে গোছাতে শুরু করে। তখন জয় আর অভি ঘরে আসে। কি মধু, রুম পছন্দ হয়েছে তো? আমার পছন্দে কি আসে যায়? তোমরা যে আমাকে দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছো, এটাই অনেক। মোটেই আমরা দয়া করিনি। এই বাড়ির ছোট বউয়ের এই বাড়ির উপর পুরো অধিকার আছে। অভির কথা শুনে জয় চোখ মুখ কুচকে একটা চোখ বুঝে একটা চোখ খুলে রাখে মধুমিতার রিয়াকশন দেখার জন্য। মধুমিতা ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। এই বাদরটা তোমাকেও এইসব কথা বলেছে? এই বাদরটা যে তোমায় প্রেমে হাবুডুবু খাচ্ছে মধু। তাড়াতাড়ি ডুবুরিকে ডেকে ওকে এই প্রেম সাগর থেকে তুলো, না হলে একেবারেই ডুবে যাবে। ওকে আর তোলা সম্ভব না। মধুমিতার বিরক্তি দেখে জয় তাচ্ছিল্যভাবে হাসে। দাদা ভাই এখন এইসব কথা থাক। ম্যাম অনেক দূর জার্নি করে এসেছেন, উনি একটু রেস্ট করুক। দেখেছো মধু, কতভাবে আমার ভাইটা তোমাকে নিয়ে। মধুমিতা একবার আর চোখে দেখে জয়ের দিকে। জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগের হাসি খুশি জয়কে খুঁজতে মধুমিতার খুব অসুবিধা হয়। অভি, তোমার ভাইকে বলো অসম্ভব কিছু ভেবে ফেলে যেন দেবদাস হয়ে না ঘোরে। আমার নিজেকে অপরাধী মনে হবে। আপনি ভুল করছেন ম্যাম, আমি দেবদাস হয়ে ঘুরছি না। আসলে নতুন নতুন প্রেমে পড়লে ভাবভঙ্গি কেমন থাকে সেটাই বুঝতে পারছি না আমি। এই জয়, পাগলামি করছিস কেন তুই? জয় হালকা হাসে। রুম থেকে বেরিয়ে বারান্দায় যায়। অভি অবাক না হলেও মধুমিতা অবাক হন। এই হাসির কারণ খুঁজে পায় না ও। কি হলো ওর হঠাৎ করে? সিগারেট ধরাতে গেল বারান্দায়। জয় সিগারেট খায়? সেদিন পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সাথে দেখা করতে গিয়েছিল। তোমরা চলে যাওয়ার কথা শুনে সে সেদিন মদও খেয়েছিল। এখন আমি কি করব অভি? ও যেটা চাইছে সেটা কোনোদিনও সম্ভব না। আমি তোকে ভালোবাসি না, ওকে কিভাবে বোঝাবো আমি? ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসি মধু। নিজেকে আরেকটা সুযোগ দিয়ে দেখো না, হয়তো জয় তোমার কালো অতীতটাকে ভুলিয়ে দেবে ওর ভালোবাসা দিয়ে। একবার আমার কথাগুলো ভেবে দেখো মধু। অভি কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায়। মধুমিতা কিছুক্ষণ ভাবে, তারপর বারান্দায় গিয়ে দেখে জয় সিগারেট খাচ্ছে কম, হাতে নিয়ে এক মনে কোনো কিছু ভাবছে বেশি। মধুমিতা ওর কাছে হাত রাখে। জয় মধুমিতার দিকে না ঘুরেই মুচকি হাসে। সিগারেটের নেশা কেন ধরেছিস জয়? বুকের জ্বালা কমাতে। নিজের জ্বালা কমাতে গিয়ে তুই আমার জ্বালা তো আরো বাড়িয়ে দিচ্ছিস জয়। আমাকে এভাবে সবার সামনে অপরাধী করে দিস না। আমি আপনাকে অপরাধী করছি না ম্যাম, শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। তোকে আমার কিছু বলার আছে জয়। কি আর বলবেন? নিশ্চয়ই আমাকে আরও একবার মনে করিয়ে দেবেন আমাকে ভালোবাসেন না আপনি। আমার ভালোবাসা একতরফা, আমাকে ভালোবাসতে বারণ করবেন, পড়াশোনায় মন দিতে বলবেন। জয়, আমার কথাটা আগে শোন। গত 5 মাস ধরে এই একই কথা শুনে আসছি আমি, আর ভালো লাগছে না। তুই যেটা চাইছিস সেটা সম্ভব না জয়। আমি গ্রামের মেয়ে, কলকাতার লোকজন কিছু না ভাবলেও আমার গ্রাম কখনোই এটা মেনে নেবে না, আমাদের এক ঘরে করে দিবে। আমি আপনাকে কোনোদিনও জোর করব না ম্যাম, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদিন আপনিও আমায় ভালোবাসবেন, আমার থেকেও বেশি ভালোবাসবেন আমাকে। আমাকে আপনার পাশে চাইবেন, আপনি চাইবেন সারাটা জীবন আমার সাথে কাটাতে। মধুমিতা অবাক হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, তবে দেখবেন ম্যাডাম, তখন যেন বেশি দেরি না হয়ে যায়, কারণ সেই সময়টায় আপনি আমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারবেন না, আমাকে ছাড়া থাকতে পারবেন না, আপনার কষ্ট হবে। এবার মধুমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। জয় হাতের জ্বলন্ত সিগারেটটা অন্য হাত দিয়ে নিভিয়ে নিচে ফেলে দেয়। মধুমিতা সেটা খেয়াল করেনি। জয় মধুমিতার দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি হেসে নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা দাঁড়ায়। আমি বিবাহিত জয়, গ্রামের বাড়িতে আমার 6 বছরের একটা মেয়ে আছে। এক মুহূর্তের জন্য যেন জয়ের পৃথিবী ওলটপালট হয়ে যায়। নিজের কানকে বিশ্বাস করতে ওর অসুবিধা হয়। মধুমিতার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আপনি এসব মিথ্যে অজুহাত শুনিয়ে ভাবছেন আমাকে আটকাবেন আপনাকে ভালোবাসা থেকে? মধুমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। কোনো কিছুই মিথ্যে নয় জয়।
আমার মেয়ে আছে, ওর নাম রিমিতা, বয়স 5.5। ছলো ছলো চোখে তাকিয়ে আছে জয় মধুমিতার দিকে। আপনি বিবাহিত তো শাখা সিঁদুর পরেন না কেন? মধুমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে, মুখে হাসি রেখা টেনে বলে। আমি ডিভোর্সি। জয় জিজ্ঞাসা দৃষ্টিতে মধুমিতার দিকে তাকায়। মধুমিতা আবারও বলতে শুরু করে। আমার বয়স তখন 19 বছর। কলেজে ইতিহাস অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। তখন একটা বিয়ের সম্বন্ধ আসে। পাত্র সিঙ্গাপুরে জব করে, ওখানেই সেটেল। প্রথম দেখাশোনার দিনেই ওনারা আমায় পছন্দ করেন। আমার বাবাও রাজি হয়ে যান বিয়েতে। বিয়ের তারিখ ফাইনাল হয়, মাসখানেকের মধ্যে বিয়েটাও হয়ে যায়। মধুমিতা চোখ বুজে একটা আব ঘিটল। এত অল্প বয়সে বিয়ে হয়ে গেল? হ্যাঁ, গ্রামে এরকম হয়েই থাকে। ছেলের টাকা পয়সা দেখে বাবা বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর 1 মাস উনি এখানেই ছিলেন। তারপর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তারপর উনি সিঙ্গাপুরে চলে যান, বলে গিয়েছিলেন মাসখানেকের মধ্যে ওখানে সব ব্যবস্থা করে এসে আমাকে নিয়ে যাবেন। উনি চলে যাওয়ার পর খুব একা একা লাগতো, তাই আবার কলেজে যাওয়া শুরু করলাম। তার মাঝেই আমি অপেক্ষায় দিন গুনতাম কবে উনি আসবেন। 1, 2, 3টে দিন করতে করতে 2 মাস হয়ে গেল, উনি এলেন না। এমনকি আমাকে একটা বারের জন্য ফোনও করলেন না। তখন আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। স্বামী ছাড়া শ্বশুর শাশুড়ির কাছেও অপমান অবহেলা সহ্য করতে লাগলাম, শুধু একটা বার ওই মানুষটাকে দেখার জন্য। উনি তারপর কবে এলেন? তখন হঠাৎই আমার শরীর খারাপ করলো, সারাক্ষণ মাথা ঘুরতে লাগলো। যা খেতাম সবই বমি করে দিতাম। আমার শ্বশুরবাড়ির মধ্যে একমাত্র ননদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। ও আমার থেকে 3 বছরের ছোট। আমার শরীর খারাপ দেখে ও আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। কিছু টেস্ট করলেন ডাক্তার, টেস্টে ধরা পড়লো আমি প্রেগনেন্ট। কথাটা বলে হাসছিল মধুমিতা। জয় অনেক কষ্টে নিজের চোখের জলটাকে লুকিয়ে রেখেছে। মধুমিতা জয়ের দিকে তাকিয়ে ওর পিঠ চাপড়ালো। জানিস, তখন আমি এত খুশি হয়েছিলাম যে আনন্দে নাচতে ইচ্ছে করছিল। সঙ্গে সঙ্গে ওনার নাম্বারে ফোন লাগালাম, ধরলেন না ফোন। অনেকবার ফোন করার পর দেখলাম উনি ফোনটা সুইচ অফ করে দিয়েছেন। তখন আমি ভাবছিলাম আমি আনন্দ করব নাকি কাঁদবো। সেই দিনের পর আরও 2 মাস আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। ভেবেছিলাম এই খবরটা পাওয়ার পর অন্তত ওনারা আমায় ভালোবাসবেন, কিন্তু না, ওনারা আমার উপর আরও অত্যাচার করতে লাগলেন। অবশেষে নিজের অনাগত সন্তানের কথা ভেবে চলে এলাম ওখান থেকে বাবার বাড়িতে। তারপর মাসখানেক পর যখন আমি প্রেগনেন্সির 5 মাস চলছে, তখন খবর পেলাম আমার স্বামী আবার বিয়ে করেছেন। পৃথিবীটা থমকে গিয়েছিল সেদিন। তার 2 দিন পর আমাকে ডিভোর্স পেপার পাঠালেন, সাথে একটা চিঠি। তবে অবাক করা বিষয়, তিনি সেই চিঠিটাতে লিখেছিলেন যে আমার গর্ভের সন্তান নাকি ওনার নয়, আমার সন্তান নাকি চুপ করুন আপনি, আমি আর নিতে পারছি না। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে যে নিজের সন্তানকে, ছি, উনি মানুষ নাকি জানোয়ার? তোকে আজ সবটা শুনতে হবে জয়, সবটা। আপনি ডিভোর্স পেপারে সাইন করেছিলেন? না, করিনি, কারণ আমি জানি তখন ডিভোর্স পেপারে সাইন করতাম তাহলে ওনার কথাটাই সত্যি হয়ে যেত। আমি চাইনি আমার অনাগত সন্তানটা অবৈধ পরিচয় নিয়ে বড় হোক। আমি চাইনি ওর দিকে কেউ আঙুল তুলুক। ডিভোর্স না দেওয়ার কারণে উনি আমাকে বারবার শাসাতেন, ভয় দেখাতেন, কিন্তু তাও আমি সই করিনি। নিজের সন্তানের কথা ভেবে আবার পড়াশোনাটা শুরু করলাম। ওই অবস্থাতেই কলেজে যেতাম রোজ। এভাবেই দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। আমার ডেলিভারির সময় হয়ে আসলো। এক মেঘলা দিনে আমার মেয়েটার জন্ম হলো। আমার পৃথিবী আলো করে আমার মেয়ে, আমার একমাত্র সম্বল রিমি এলো আমার কাছে। তারপর আমার স্বামী লোক লাগিয়ে আমার সদ্যজাত মেয়েকে তুলে নিয়ে গেল হাসপাতাল থেকে। আমি পাগল হয়ে গিয়েছিলাম। তখন অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। আমাকে বলা হলো আমি যদি ডিভোর্স পেপারে সাইন না করি তাহলে ওরা আমার মেয়েটাকে। বলেই হাতের মুঠো শক্ত করে চোখ বুঝলো মধুমিতা। আমি সাইন করে দিলাম। ওরা 1 ঘন্টার মধ্যে আমার রিমিকে ফিরিয়ে দিল। মেয়েটাও খুব কাঁদছিল, আমার কোলে এসে শান্ত হলো। তারপর থেকে ওনার আর কোনো খবর পাইনি। মাঝে শুনেছিলাম উনি ওনার স্ত্রীকে নিয়ে আবার সিঙ্গাপুরে চলে গেছে।
আমি ওনার কথা সম্পূর্ণ ভুলে যাওয়ার চেষ্টা করলাম। মেয়েটাকে মানুষ করতে লাগলাম, সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে গেলাম, আর টিউশনি করতাম। মেয়েটা আমার বড় হতে লাগলো। ওর অন্নপ্রাশন করিয়েছিলাম ধুমধাম করে। দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। মেয়েটা যেদিন আমাকে আধো গলায় মা বলে ডেকেছিল, সেদিন আমি সব কষ্ট ভুলে গিয়েছিলাম। টলমলো পায়ে হাঁটতে শেখা, খুব এনজয় করতাম ওর ছোটবেলাটা। এখনও তো ছোটই আছে, তাহলে করতাম বলছেন কেন? বাবার রিটায়ারমেন্টের আর 3 বছর বাকি ছিল। তখন সিদ্ধান্ত নিলাম আমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে। তাই বিএড করার সিদ্ধান্ত নিলাম, আর চান্স পেলাম কলকাতায়। আমি প্রথমেই না করে দিই, কারণ ওইটুকুন মেয়েটাকে আমি কলকাতায় আনতে পারতাম না, আর ওখানেও ছেড়ে আসতে পারতাম না। মেয়েটা আমার মা ছাড়া কিচ্ছু বোঝে না। মা বাবা অনেক জোর করেছিলেন, তবুও আমাকে মানাতে পারেনি। তাহলে আমি জানি না আমার 3.5 বছরের মেয়েটা এতটা বুঝতে আর কি করে হলো। আমাকে এসে বলল, মা তুমি যাও, আমি দাদান আর দিদুনের কাছে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, একটুও দুষ্টুমি করব না। তখন বুঝেছিলাম মেয়েটা সত্যিই বড় হয়ে গেছে। অনেক কষ্ট করে রিমির ফিউচারের কথা ভেবে আমি চলে আসলাম কলকাতায়। শুরু হয়ে গেল মেয়েটাকে ছাড়া এক নতুন জীবন। মধুমিতা একটা আঙ্গুল দিয়ে চোখের কোণে লেগে থাকা জল মুছে নিল। জয়ের দিকে তাকিয়ে দেখলো জয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মধুমিতা হাত দিয়ে জয়ের চোখের জলটা মুছে দিল। ছেলেদের এটুকুতেই ভেঙে পড়তে নেই জয়। আপনি সত্যি পাষাণ। এত কিছু সহ্য করেও কিভাবে সারাক্ষণ হাসি খুশি থাকেন আপনি? মেয়েটাকে ছাড়া কিভাবে আছেন আপনি? জানিস জয়, আমার মেয়েটা আমার মতোই হয়েছে, পুরোই পাষাণ। আমি ওর সাথে দেখা করতে গেলে এসে আমাকে জড়িয়ে ধরে, কোলে উঠে পড়ে, কিন্তু দেখা করে ফিরে আসার সময় আমাকে হাসি মুখে বিদায় দেয়, একটুও কাঁদে না। রিমিকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। হাতে টাকা জমুক, একটা ফ্ল্যাট নেব, তখন মা আর রিমিকে নিয়ে চলে আসবো সারা জীবনের জন্য। বাবাটা তো চলেই গেল, এখন ওরাই আমার জীবন, আমার সব। এই 5.5 বছর আপনার হাজব্যান্ড একবারও রিমির খবর নেননি? একটা তাচ্ছিলের হাসি হাসি মধুমিতা। না, আর খবর নিতে চাইলেও আমি দেব না। রিমির মা আমি, বাবাও আমি ওর সব। রিমির সাথে আমাকে কথা বলাবেন? বলাবো। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে তো তুই। বলুন। এত কিছু শোনার পরেও কি তোর মত একই থাকবে? आपको वीडियो के डिस्क्रिप्शन में मिल जाएगी, वहाँ से भी आप इसे डाउनलोड कर सकते हैं। तो चलिए इसमें इस लिंक को ओपन करते हैं और आगे की जानकारी बताता हूँ आपको। यहाँ पे इस तरह की ये लिंक आ जाएगी। फर्स्ट वाली को आपको ओपन करना है, ये फर्स्ट वाली, इसको ओपन करेंगे। ओपन करते ही आपके लिए एक नया इंटरफेस आएगा। नीचे साइन अप पे आने के बाद आपको यहाँ पे यूजर नेम डालना है। यूजर नेम अपना कुछ भी डाल सकते हैं, मैं अपना यूजर नेम डाल देता हूँ और अपना नेम डाल देता हूँ, जो भी आपका नाम हो डाल देना। और आपकी एक्टिव ईमेल आई डी डालनी है यहाँ पर, एक्टिव, जो भी एक्टिव हो। मेरी एक्टिव ईमेल आई डी है। और अपने व्हाट्सअप नंबर डाल देना, जो आपको कोई भी दिक्कत हो फॉलोवर में, सॉरी सब्सक्राइबर में, तो इसके लिए आपको ये नंबर डालना है। यहाँ पे पासवर्ड डाल देना, जो कि आपको याद रखना है पासवर्ड। मैंने पासवर्ड डाल दिया और एक अच्छा सा पासवर्ड डाल देना इसमें, और टर्म को एक्सेप्ट कर लेना, सभी कंडीशन को। साइन अप पे दबाना। साइन अप करते ही आप यहाँ पर फिर से ये सेव कर लेना, यहाँ पे डालेंगे तो ये अपनी वेबसाइट खुल गई आगे। अब आपको क्या करना है, इसमें आपको आके ये वेबसाइट दिख रही है, यहाँ पर आपको यहाँ से चूज करना है। देखिए बहुत सारे ऑप्शन है, यूट्यूब सब्सक्राइबर का है, नॉन ड्रॉप का है, प्रैंक का है, यूट्यूब वॉच टाइम का है, सब कुछ है। मान लीजिए आपको सब्सक्राइबर करना है नॉन ड्रॉप वाले, यहाँ से इस पर क्लिक किया। अब आपको यहाँ पे अपने चैनल का लिंक देना है। चैनल का लिंक आपको बताइए, यूट्यूब पे जाके अपने चैनल के लिंक लेके, और यहाँ पे क्वांटिटी, जैसे कि आपको 200 सब्सक्राइबर चाहिए तो यहाँ पे डालोगे। 200 सब्सक्राइबर का प्राइस यहाँ पे देख लो, आपको देखने को मिल रहा है 49 रुपीज़ है, अराउंड 50 रुपीज़ के पास। बहुत ही सस्ता है, इससे सस्ता आपको कहीं नहीं मिलेगा इस वेबसाइट। और आपको फंड ऐड करना होगा, इसके लिए पैसे यहाँ पे चार्ज लगता है ना, उसके लिए ऐड फंड्स पे दबाओगे। ऐड फंड्स पे दबाते ही आपको ये स्कैनर मिलेगा, यहाँ पर इस स्कैनर पर जाकर पे कर देना। इसका स्क्रीनशॉट लेकर पेटीएम, यूपीआई, फोन पे किसी से भी कर देना, और बाद में जितना भी आपने पे किया है वो अमाउंट यहाँ पे सिलेक्ट कर लेना। अमाउंट सिलेक्ट करने के बाद ऑर्डर के ट्रांजैक्शन आईडी आप फोन पे पेटीएम पे करोगे तो वहाँ पे ट्रांजैक्शन आईडी आएगी, वो कॉपी करके यहाँ पे डाल के सबमिट कर देना। उम्मीद करता हूँ कि आपको ये वीडियो अच्छी लगी होगी। अगर वीडियो अच्छी लगी तो वीडियो को लाइक करना, चैनल को सब्सक्राइब करना, और ऐसी वीडियो के लिए बेल आइकन को ऑल पे सिलेक्ट कर देना। ऐसी वीडियो आती रहेगी। आपको अगली वीडियो में वॉच टाइम का भी बताऊंगा ट्रिक। धन्यवाद।